তুরাগ হত্যাকাণ্ড নিয়ে সরকার যে বেশ বিপাকে পড়েছে এটা কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। একবার সরকার বলছে যে পিকনিক করতে গিয়ে নদীতে পড়ে মারা গেছে, আরেকবার তাদের চামচা চেলারা বলতেছে যে তুরাগে আসলে কেউ মারা যায়নি, সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ছবি। আসুন বাংলাদেশের একাধিক গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে কি বলে, আজকে এটা নিয়েই কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। তুরাগ কিলিং বা তুরাগে যে হত্যাকাণ্ড, গত 22শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কয়েকজন একটি মিছিল বের করেছিল। বাংলাদেশে এখন এমন হয়েছে যে মিটিং মিছিল করলেও তাকে লাশ হতে হয়। আজকে একজন মুক্তিযোদ্ধা ফোন করেছিলেন, সিডনি গিয়েছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ছিল, সেখান থেকে ফেরার পথে সেই শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা ফোনে বললেন যে বাংলাদেশে এসব কি হচ্ছে, প্রতিদিন একাধিক লাশ পড়ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে তুরাগে 7 জন ছাত্রলীগ কর্মীকে গুম করা হয়েছে এবং তার মধ্যে 3 জনের লাশ তুরাগ নদীতে ভেসে উঠেছে। সেই লাশগুলোর গায়ে নির্যাতনের চিহ্ন ছিল। বাকি 4 জন এখনো গুম। ধারণা করা হচ্ছে যে তাদেরও হত্যা করা হয়েছে, তবে তাদের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। এবং এই যে 7 জনকে গুম করা হলো, তাদের নির্যাতন করে 3 জনের লাশ পাওয়া গেছে, হত্যা করা হয়েছে এবং বাকি 4 জনকেও সম্ভবত হত্যা করা হয়েছে। কারা এদের হত্যা করেছে? যারা এদের হত্যা করেছে তারা যখন হত্যা করতে যায়, এই আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিলে আক্রমণ করতে যায়, সেই সময়ের ভিডিও কিন্তু আমাদের কাছে আছে। হাতে লাঠি, সোঁটা এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা এই মিছিলে আক্রমণ করে। ইউটিউবের সীমাবদ্ধতার কারণে আমি আপনাদের ওই ফুটেজটা দেখাতে পারছি না। তারপরে যা হলো, এই যে 3টে লাশ ভেসে উঠেছে, যাকে প্রতীকী অর্থে বলা হচ্ছে যে রক্তাক্ত তুরাগ বা তুরাগ নদীর জল রক্তে ভরে গেছে, সেইখানে সরকার ব্যাপক বিপাকে পড়েছে। সরকার নানানভাবে এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে। তারা সেনাবাহিনী এবং ডিজিএফআই এর কাছে সাহায্য চেয়েছে যাতে এই ঘটনা নিয়ন্ত্রণ করা যায়। এদিকে যাদের লাশ পাওয়া গেছে, নিহতদের পরিবারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তাদের দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে যে যারা এদের মিছিলে ডেকেছিল তারাই নাকি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। তাদের নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে এবং তাদের অনেক টাকা দেওয়া হবে এটাও বলা হচ্ছে। এবং আজকে বাংলাদেশের রবিবার সকালে তাদের দিয়ে একটি সংবাদ সম্মেলন করবার কথা ছিল, যেখানে তার আত্মীয় স্বজনরা বলবে যে এটি এর সাথে বিএনপি বা সরকার জড়িত না। এরা যে কোনো একটা গল্প তাদের শেখানো হবে এবং সেই গল্প বলবে, কিন্তু শেষ মুহূর্তে সেই সংবাদ সম্মেলনটি স্থগিত হয়ে যায়। এই ঘটনায়, এই তুরাগের ঘটনায় ডিজিএফআই এবং পুলিশের গোয়েন্দা বিভাগ তারা আলাদাভাবে দুটো তদন্ত করেছে। দুটো তদন্তেই প্রমাণ মিলেছে যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত স্থানীয় বিএনপি, যুবদল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ। ডিজিএফআই রিপোর্ট অনুযায়ী 9 জন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, পুলিশের রিপোর্ট অনুযায়ী 16 জন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই সংখ্যার পার্থক্যটুকু ছাড়া তাদের দুটি সংস্থার গোয়েন্দা রিপোর্টের প্রায় মিল আছে, একই রকম। এদিকে এই যাদের বিরুদ্ধে অভিযোগ, হত্যার অভিযোগ, তাদের মধ্যে প্রথম অভিযুক্ত হলেন
জনাব আবুল মাতবর, তিনি তুরাগ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আরেকজন হলেন খোকা ভূঁইয়া, যিনি সাবেক সাধারণ সম্পাদক তুরাগ থানা বিএনপি। আরো আছে যুব দলের মামুন পারভেজ, ছাত্র দলের জাকির হোসেন অর্ণব, যুব দলের মামুন পারভেজ তন্ময়, এরকম বেশ কিছু নাম। এটা পুলিশের গোয়েন্দা রিপোর্টেও আসছে, ডিজিএফআই এর গোয়েন্দা রিপোর্টেও আসছে, এবং পুলিশ ডিজিএফআইও কিন্তু এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য অনেক চেষ্টা করছে। বাংলাদেশের মিডিয়াকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে এই বিষয়ে প্রকৃত সত্য তুলে ধরা যাবে না। তারপরেও দুই একটি মিডিয়া কিন্তু এই নিয়ে নিউজ করেছে, বাকি মিডিয়া মুখে তালা লাগিয়েছে, এবং সেটা বিএনপি সরকার। কিন্তু বিএনপি সরকার এটা থেকে কিন্তু পার পাচ্ছে না, কারণ দেশের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আছেই, দেশের বাইরে অস্ট্রেলিয়া, ইউকে এবং ফ্রান্স ভিত্তিক 3টি মানবাধিকার সংগঠন এই ইস্যুটা নিয়ে কাজ করছে, এবং তারা এই বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থায় চিঠি লিখেছে। সুতরাং এই ব্যাপারটা যে ঢাকায় বসে ধামাচাপা দেওয়া যাবে, সেটি সরকারের জন্য কঠিন হয়ে যাচ্ছে। সরকার নানান গল্প ফাঁদার চেষ্টা করছে, যেটা দুই একটা পত্রিকা এসেছিল যে তারা পিকনিকে গিয়েছিল। এখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কোনো বিষয় নেই। পিকনিকে যাওয়ার পথে বা আসার পথে একটা দুর্ঘটনা হয়েছে, তাতে তারা নদীতে পড়ে মারা গেছে। আবার কোনো কোনো দালাল, সাংবাদিক, ডলারের কাছে আত্মা বিক্রয়কারী, যারা বর্তমানে বাংলাদেশের বাইরে আছে, এরকমও আছে, তারা বলছে যে তুরাগে কোনো ঘটনাই ঘটেনি, সবই নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি টবি এগুলো বানানো। মানে মানুষ কতখানি নিষ্ঠুর এবং ডলারের কাছে নত হতে পারে যে তারা জলজ্যান্ত 3টি লাশ পাওয়ার পরেও, এবং আরো 4জন এখন পর্যন্ত গুম, তারপরেও বলছে যে এই ঘটনা সত্যি না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা তৈরি করা আওয়ামী লীগের সাজানো ঘটনা। সারা দেশে কিন্তু ছি ছি রব উঠেছে, এবং এই ঘটনা সরকার সামাল দিতে পারছে না। সে যতই চেষ্টা করুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী দিয়ে ধামাচাপা দেবে, সেটি পারছে না। তার উদাহরণ হলো সকালে প্রেস কনফারেন্স ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। যে কথা বলছিলাম যে দেশের বাইরে বিভিন্ন সংগঠন কিন্তু এখন অনেক সক্রিয় হয়েছে। বাংলাদেশে ইউনূস এবং পরবর্তীতে তারেকের যে দুঃশাসন চলছে, এবং এই লক্ষ্যে এই আলোচনার জন্য আগামী 30শে জুন বেলজিয়ামের ব্রাসেলস শহরে স্থানীয় সময় সন্ধ্যা 6:30 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত একটি সেমিনার অনুষ্ঠিত হবে। হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন এই সেমিনারটির আয়োজন করবে। সেমিনারটির টাইটেল হলো ডেমোক্রেটিক ট্রানজিশনস, হিউম্যান রাইটস অ্যান্ড জিওপলিটিক্যাল ডাইনামিক্স ইন সাউথ এশিয়া, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার পার্সপেক্টিভস। এখানে বাংলাদেশ নিয়েও অনেক আলোচনা হবে, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন, বাংলাদেশের হিউম্যান রাইটস এবং ওভারঅল সাউথ এশিয়ার জিওপলিটিক্যাল সিচুয়েশন। এবং এখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কূটনীতিক এবং মানবাধিকার সংস্থার কর্মীরা। সেমিনারটি অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান পার্লামেন্টে। যারা ব্রাসেলস কিংবা আশেপাশের শহরে থাকেন তারা এই সেমিনারটিতে যোগ দিতে পারেন। আমার ধারণা যে এটি খুবই ফ্রুটফুল একটা সেমিনার হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে